কেমন আছো সবাই? গত ক্লাসে আমাদের কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে? বই খুলবে না, আগে আমরা আলোচনা করি। মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে দুই একজন বিদেশি বন্ধুদের নাম বলতে পারবে? বলো, একজন বলো। কে পারবে? বলো। সাইমন রিং, আর কে? ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা। ঠিক আছে, বসো তুমি। এছাড়া আমাদের যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেসব দেশের নাম জানো? বলো। দ্রুত দ্রুত। ভারত, রাশিয়া। আর আমাদের বিপক্ষে যারা অবস্থান করেছিল সেই সব দেশের নাম জানো? চীন, পাকিস্তান, আমেরিকা, এইসব দেশগুলো। কেমন? আচ্ছা, এরপরে কালকে আমরা শুধু পড়েছি কারা কারা আমাদেরকে কি সাহায্য বা সহযোগিতা করেছিল এবং আমাদের মুক্তিযুদ্ধে আজকে আমরা তাদের সম্পর্কে পড়ব। কেমন? তো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তোমরা ৭৭ পৃষ্ঠায় আসো। ৭৭ পৃষ্ঠায় আসো। দেখো, সাইমন রিং বাংলাদেশের বন্ধু কি দেওয়া আছে? সাইমন রিং বাংলাদেশের বন্ধু। এবং আমরা এই পাঠটা পুরোটা আমরা পড়ার পর কিন্তু তোমাদেরকে ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করব। ভালোভাবে পাঠটা কিন্তু পড়তে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে। সবাই কি বই নিয়ে এসেছ? বইগুলো একটু উঠাও তো, এভাবে এভাবে করে ধরো, এভাবে। সবার কাছে বই আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। বই নামাও। এখন রিডিংটা একজনে পড়ো, একদম সুন্দর করে লাউডলি শুদ্ধভাবে। কে পড়তে পারবে? একজন পড়বে। লাউডলি পড়বে এই কারণে যাতে ক্লাসের সবাই আমরা বুঝতে পারি, আর তোমরা বইতে ধরবে। কে পড়তে পারবে সুন্দর করে? লাউডলি পড়তে হবে। উইলিংলি দাঁড়াও। ঠিক আছে, সাইমন পড়া সুন্দর করে এবং যাতে সবাই শুনতে পায়। পড়ো। সাইমন রিং বাংলাদেশের বন্ধু। ব্রিটিশ সাংবাদিক সাইমন রিংকে বলা হয় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু। 1971 সালে সাইমন রিং 26 বছরের একজন তরুণ সাংবাদিক। তাহলে সাইমন রিং ছিলেন একজন কি সাংবাদিক? হ্যাঁ। কত বছর বয়স? 26 বছর। হ্যাঁ, এরপরে ঢাকায় এসেছিল পাকিস্তানের গণতন্ত্রে উত্তরণের সংকট কিভাবে সমাধান হচ্ছে তার খবর সংগ্রহ করতে। আরও কয়েকজন বিদেশি সাংবাদিকের সঙ্গে তিনি ছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, অর্থাৎ যে হোটেলে ছিলেন সেই হোটেলের নাম। হ্যাঁ, এরপরে কিন্তু 25 মার্চ পাকিস্তানি সব বিদেশি সাংবাদিকদের ঢাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাকিস্তানি সামরিক কর্মকর্তারা পাহারা দিয়ে তাদের বিমানবন্দরে পৌঁছে দিচ্ছিল। তরুণ সাইমন রিং আজ করতে পেরেছিলেন যে ঢাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে যার সরকার বিদেশিদের কাছে গোপন করতে চায়। তখনই তিনি ঠিক করলেন যেভাবে ও খবরটা তাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ পাকিস্তানিরা কি ফোন দিয়ে আটলো? যেই বিদেশি সাংবাদিকদেরকে দেশ থেকে চলে যেতে বলছে এবং তাদেরকে বিমানবন্দরে পৌঁছে দিচ্ছে, তখনই সাইমন রিং ভাবতে পারলেন যে না, কোনো ধরনের বড় ঘটনা ঘটতে পারে। আচ্ছা, তারপর পাকিস্তানি সামরিক সদস্যের চোখে ফাঁকি দিয়ে সাইমন রিং 32 ঘন্টার বেশি সময় হোটেলে লুকিয়েছিলেন। কত ঘন্টা? 32 ঘন্টা। হ্যাঁ। দেশে একটাই পাকিস্তানের হিংসাত্মক ঘটনার খবর তিনি বিশ্ববাসীকে জানাবেন। 27 ঘন্টা পরে যখন কারফিউ বা শান্ত আইন তুলে নেওয়া হয় তখন তিনি রাস্তায় টহলরত মিলিটারির চোখ এড়িয়ে পথে নামলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন এবং পুরনো ঢাকার কিছু জায়গা থেকে তিনি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ছবি তুললেন, খবর সংগ্রহ করলেন। তার আসল কাজ হলো এবার অবরুদ্ধ দেশ থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে, কারণ খবর তো বিশ্ববাসীকে জানাতেই হবে।
নানা কৌশলে এমনকি তথ্য টুকে রাখা কাগজ ছবির নেগেটিভ মোজার মধ্যে লুকিয়ে রেখে কোনো মতে বিমানে উঠে অবরুদ্ধ দেশ ছেড়ে সাইমন রিং ব্যাংকক পৌঁছান। ব্যাংকক থেকে তিনি তার বিখ্যাত প্রতিবেদন পাকিস্তানের ট্যাঙ্কের নিচে বিদ্রোহী দমন শিরোনাম পাঠিয়ে দেন। তার পত্রিকা লন্ডনের ডেইলি টেলিগ্রাফে অর্থাৎ যেই পত্রিকায় তিনি কাজ করেন সেই পত্রিকার নাম কি? দ্য ডেইলি টেলিগ্রাফে। তার পত্রিকা লন্ডনের দ্য ডেইলি টেলিগ্রাফে এবং প্রতিবেদনের নাম কি ছিল? পাকিস্তানে ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন। এবং এটি কত তারিখে প্রকাশিত হয়? 29 মার্চ। এবং আমাদের দেশে গণহত্যা হয়েছিল কত তারিখে? 25 মার্চ। আচ্ছা, প্রতিবেদনটি শুরুর বাক্য ছিল এরকম: সৃষ্টিকর্তা এবং ঐক্যবদ্ধ পাকিস্তানের নামে ঢাকা আজ বিধ্বস্ত ও ভয়ার্ত এক শহর। 24 ঘন্টা ধরে ঠান্ডা মাথায় ভাবে কামানের গোলার আঘাতে ঢাকায় এক রাতে অন্তত 7,000 মানুষ প্রাণ হারিয়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার সংগ্রামকে শেষ করে দেওয়া হয়েছে। সে রাতের বিধ্বস্ত অগ্নিদগ্ধ স্তূপীকৃত লাশের এক শহর থেকে তার মনে হয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রাম তখন তার মতো শেষ। কিন্তু এই খবর এবং তার সাথে ছবিগুলো বিশ্ববাসীর কাছে এই বাংলায় পাকিস্তানিদের চালানো ভয়ঙ্কর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে সুস্পষ্ট বার্তা দিয়েছিল। এটি মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে বিশ্বজন্মত গঠনে সহায়ক ছিল। হ্যাঁ, সাইমন রিং সারা জীবনে ভিয়েতনাম যুদ্ধ সহ পৃথিবীর নানা প্রান্তে বিশ্বযুদ্ধ ও বিপ্লবের খবর সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় ছাপিয়েছিলেন, টিভিতে প্রতিবেদন প্রকাশ করেছিলেন। 2021 সালের 73 বছর বয়সে তার মৃত্যু হয়। তার মৃত্যু হয় কত সালে? 2021 সালে। কত বছর বয়সে? 76 বছর বয়সে। হ্যাঁ, এরপরে সাইমনের কাহিনী শেষ করে খুশি আপা বললেন, এটা একজন সাইমন রিংকের কথা হলো। 9 মাস ধরে আরো অনেক সাংবাদিক যুদ্ধের সময়কার খবর পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন সংবাদপত্র এবং টিভি ও রেডিওতে। এমন সময় পাশে একটু চুপচাপ মেয়ে নীলা বলল, কিন্তু কেবল কি বিদেশি সাংবাদিকরাই আমাদের পক্ষে কাজ করেছিল? খুশি আপা একটু রহস্য করে হেসে বললেন, তোমাদের কি মনে হয়? পরে একটু মুখ চাওয়িয়ে পরে আপার দিকে তাকিয়ে থাকলো। খুশি আপা এসে বললেন, দেশি সাংবাদিকরা দুঃসাহসী কাজ করেছেন। রবিন জিজ্ঞেস করলো, আমাদের মুক্তিযুদ্ধ কি সারা বিশ্বেই আলোড়ন ফেলেছিল? খুশি আপা মাথা নেড়ে বললেন, আমরা একা ছিলাম না। তাছাড়া বিশ্বের একটা অঞ্চলে যুদ্ধ বাঁধলে পাশের দেশ তো চুপ থাকতে পারে না। এমনকি মানবিক সংকট হলেও তারা নিশ্চুপ থাকতে পারে না। ওদের এই আলোচনায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR, সেভ দ্য চিলড্রেন সহ আরো কিছু বিদেশি ও দেশি সংস্থার নাম উঠে আসে। তবে আপা ওদের জানাতে ভুললেন না যে এরকমই এক কঠিন দুঃসময় প্রায় 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গন থেকে মাদার অফ হিউম্যানিটি বা মানবতার জননী উপাধি পেয়েছেন। ধন্যবাদ সাইম বর্ষ, সুন্দর করে রিডিংটা ভালোভাবে সুন্দর করে পড়ার জন্য তোমাকে ধন্যবাদ। এবং তাহলে আমরা জানতে পারলাম সাইমন রিং সম্বন্ধে জানতে পারলাম যে তিনি কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে 25শে মার্চ রাতের যে অপারেশন সার্চলাইট তারা চালিয়েছিল, যে হত্যাযজ্ঞ করেছিল, সেইগুলোর ছবি কিভাবে তিনি সংগ্রহ করেছিলেন। তিনি ছিলেন একজন দুঃসাহসিক সাংবাদিক, যে এত কঠোরতার ভিতর দিয়েও তিনি কি লুকিয়ে থেকে গিয়েছিলেন, নিজের জীবন বাজি রেখে তিনি আমাদের এই যুদ্ধের সময় যেই হত্যাযজ্ঞের যে ছবিগুলো তুলেছেন এবং সেগুলো বিভিন্ন পত্রিকায় দেওয়ার কারণে সেখানে আমাদের কি দেশের প্রতি একটা বিশ্বমত
তৈরি হয়েছিল এবং সবাই আমাদের দেশের মুক্তিযুদ্ধের পক্ষে তখন অবস্থান নিয়েছিল এবং বিশ্ব জনমত শুধু যে একটি দেশ নিজেরাই স্বাধীন হয়ে যাবে তা না, বিশ্বের দেশগুলো তাকে কি করতে হবে, তোমার স্বীকৃতি দিতে হবে। এবং এই স্বীকৃতি পাওয়ার জন্য এই ছবিগুলো, এই হত্যাযজ্ঞের কাহিনীটা যদি তিনি তুলে ধরতে না পারতেন, হয়তো আমাদের অন্যরকমও হতে পারত। তখন কি বিশ্ব জনমত তৈরি হয়েছিল, মানুষ জানতে পেরেছিল। যদি জানানো না হতো, অন্যান্য দেশের মানুষ কি আরেক দেশের ভিতরে কি হচ্ছে সেই বিষয়গুলো কি জানতে পারতো? অবশ্যই না। তো জানানোর কারণে বিশ্বমত তৈরি হয়েছিল এবং আমাদের স্বাধীনতা সংগ্রামটা দ্রুত আমরা আমাদের চূড়ান্ত বিজয়ের দিকে আমরা পৌঁছতে পেরেছি। অবশ্যই আমরা সাইমন ড্রিংকে মন থেকে অবশ্যই শুভকামনা জানাবো এবং তার বিদেহী আত্মার আমরা কি শান্তি কামনা করব। কেমন, যে তিনি ছিলেন আসলেই বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু, অর্থাৎ তিনি ছিলেন শোষিতের পক্ষে। বাংলাদেশ তখন ছিল শাসক না, তখন বাংলাদেশ শোষিত হতো। এই জন্য তিনি শোষিতের পক্ষে ছিলেন, সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিলেন। সেজন্য অবশ্যই ওনাকে ধন্যবাদ। তো আমরা সাইমন ড্রিং সম্পর্কে জানলাম, আমাদের বিদেশি বন্ধুদের একজন সম্পর্কে জানলাম এবং সেই সাথে আমাদের তখন বন্ধুপ্রতিম দেশ ভারতে যে 1 কোটি শরণার্থী গিয়েছিল এবং সে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তখন তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। সেই ঠিক একই রকমভাবে আমাদের দেশেও তোমার কি যখন রোহিঙ্গারা এসেছিল, কত লাখ রোহিঙ্গা, 12 লাখ রোহিঙ্গা, তাদেরকেও আমাদের সরকার এবং আমাদের দেশের জনগণ খাদ্য, বস্ত্র, চিকিৎসা অর্থাৎ মৌলিক যে চাহিদাগুলো সেগুলো দিয়ে এখনও পর্যন্ত রেখেছে এবং বিশ্বের বিভিন্ন দেশেরও সহযোগিতা আছে। এবং এই যে আসলে তাদেরকে কি এখানে কোনো স্থানে রাখা সেটা এবং রাখতে গেলে তাদের খাওয়া দাওয়া সব ধরনের সব কিছু ম্যানেজ করেই রাখতে হয় এবং সেই জন্য কি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি দেওয়া হয়েছে, মাদার অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার জননী বলে তাকে আখ্যা দেওয়া হয়েছিল এবং এই আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তো অবশ্যই আমরা মানবতার পক্ষে থাকব, আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে থাকব এবং আমরা সব সময় বিশ্বের স্বাধীনতাকামী মানুষের পক্ষে থাকব এবং শোষিত মানুষের পক্ষে থাকব। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।